দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো ত্রিমুখী লড়াইয়ের আভাস, একটা অনন্ত প্রত্যাশা, যে প্রত্যাশা কোনোদিন পূরণ হবে এমন নিশ্চয়তা নেই। কিন্তু প্রত্যাশা না থাকলে জীবনে এগিয়ে যাওয়া যায় না। সুতরাং প্রত্যাশা পূরণে যদি সময়ে সময়ে অন্যরকমই খেলার সৃষ্টি হয়, তবে অবাক হওয়ার কিছু থাকে না। বর্তমান সময়ে রাজনীতি এমনই একটা বিষয় যা শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। সমস্ত ধরনের কূটকৌশল প্রযোজ্য হয় রাজনীতিতে। শুধুমাত্র উপরে ওঠার তাগিদেই কেউ কেউ সিঁড়ির ব্যবহার করেন, আবার অনেকে লিফটে চড়ে উপরে উঠে যান। বর্তমান রাজ্য রাজনীতিতে এই ধরনের ব্যক্তিত্বের অভাব নেই। প্রতিটি নির্বাচনই একটা পরিস্থিতি তৈরি করছে। এটা এমনই একটি বিষয় যা এড়িয়ে যাওয়া যায় না। একজন হয়তো লিফটে চড়ে তার জায়গায় বহাল আছে এবং বেশ ভালোভাবেই কাজ পরিচালনা করছে, কিন্তু দেখা যাবে তিনি নিশ্চিত নন। সর্বদাই একটা আতঙ্কের আবহ তার মধ্যে কাজ করে। বর্তমান সময়ে রাজ্যে একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। একসময় এই রাজ্যে বাম সরকার প্রতিষ্ঠিত ছিল। টানা 25 বছরের রাজত্বে চেয়ার নিয়ে টানাটানি হয়নি, কিন্তু বর্তমান সময়ে এটাই যেন প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। ছিলেন এক প্রাক্তন, বেশ জমজমাট রাজত্ব কায়েম করেছিলেন, কিন্তু সমস্যা হলো মানুষের প্রতিশ্রুতি পূরণের বিশেষ চেষ্টা ছিল না তার মধ্যে। শুধুমাত্র ব্যক্তিগত বিষয়গুলিকে প্রাধান্য দিয়েছিল। অতএব দলের মধ্যেই তার বিরোধিতা তৈরি হয়েছিল। এরপর কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সরিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি আবার জেগে উঠেছেন। সাময়িক নির্বাসন দণ্ড পেরিয়ে একেবারে মার কাট মেজাজে নতুন খেলা শুরু করেছেন। কিন্তু এইবারের খেলা খুব সহজে জেতা সম্ভব হবে না। ছিলেন এক দিদি, একেবারে আদি ঘরানার। হঠাৎ করেই দলের মধ্যে তাকে ব্যর্থ করে দেওয়া হলো। গত বিধানসভা ভোটের পর তিনিও সর্বোচ্চ চেয়ারের প্রত্যাশী ছিলেন, কিন্তু সম্ভব হয়নি। সাংসদ পদ ছিল, সেটাও এখন আর নেই। শোনা যায় ঘরোয়া রাজনীতির কুণ্ডলের বলি হয়েছেন তিনিও। এর পেছনেও এক শীর্ষ নেতার কলকাঠি নাড়ার গল্প বাজারে শোনা যাচ্ছে। তিনি নাকি দিদিকে ব্যর্থ করে দিয়েছেন রাজ্য রাজনীতিতে। পারিবারিক কিছু বিষয়ও তার বিরুদ্ধে গিয়েছে। আপাতত ময়দানে নতুন মুখ হিসাবে উঠে এসেছেন এমন একজন যিনি শহরের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। অনেক কম বয়স থেকে রাজনীতি করছেন, বলা যায় একনিষ্ঠ রাজনীতিবিদ। কংগ্রেসের হয়ে বেশ কয়েকবার ভোটে লড়াই করেছেন, হেরে গিয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। কোণঠাসা অবস্থা থেকেও বারবার উঠে দাঁড়িয়েছেন। এই হিম্মত তার আছে। ক্রীড়াপ্রেমী এই মানুষটি হঠাৎ করেই জবরদস্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা দিয়েছে। শাসক দলের অন্দরে কান পাতলেই শোনা যায় যে তিনিও নাকি এবার দৌড়ে সামিল হয়েছেন। আর আমাদের প্রাক্তন দিল্লিতে থাকলেও মন নাকি পড়ে রয়েছে এই রাজ্যে। আরএসএসের বেশ ঘনিষ্ঠ লোক তিনি। তবে সমস্যা হলো মোদিজি এবং শাহজি এখন আরএসএসের ঊর্ধ্বে উঠে বিজেপির একক সত্তা তৈরি করতে উঠে পড়ে লেগেছেন। সুতরাং আরএসএসের লোক মানেই এখন প্রাধান্য পাবে এমন কথা নয়। তারপরেও অঘটন তো আজও ঘটে। যেভাবে হঠাৎ করেই নির্বাচিত মানুষটি ফের রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠলেন, সেটাও তো অঘটন। তবে এবার তাকে আরও দুজনের সঙ্গে লড়াইয়ে সামিল হতে হবে। সুতরাং এই লড়াইটা আকর্ষণীয় হতে চলেছে বলাই বাহুল্য। 1988-তে কংগ্রেস জোট ক্ষমতায় আসার পর 5 বছরে 3 মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল। 3 জনের নামের মাঝে ছিল রঞ্জন, সুধীর রঞ্জন মজুমদার, সমীর রঞ্জন বর্মন, রাধিকা রঞ্জন গুপ্ত। আমরা হয়তো ফের এই ধরনের সৌভাগ্যের আলোয় আলোকিত হব। প্রথম 5 বছরে দুজনকে ইতিমধ্যেই দেখা গিয়েছে। সামনের সময়গুলিতে নতুন কাউকে দেখা যাবে না এমন নিশ্চয়তা নেই। কারণ বিজেপি হলো এমন একটি দল যারা রাতারাতি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধহস্ত। সেটা আমাদের প্রাক্তনের চেয়ে ভালো আর কেউ জানে না। সুতরাং ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সোজা সাপটা রাজ্যে রাম, বঙ্গে দিদি ভরসা। তবে কি দেশের অপরাধীদের 56 ইঞ্চির ভয়ভীতি শেষ হয়ে গিয়েছে?
তবে কি 56 ইঞ্চির সেই সিংহের গর্জন দেশের অপরাধ জগতের লোকদের আর মনে অপরাধ করতে বাধা দিচ্ছে না? তা না হলে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই দেশকে একের পর এক কেলেঙ্কারির সম্মুখীন হতে হচ্ছে কেন? দেশের লক্ষ লক্ষ প্রতিভাবান এবং সেরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা চিনিমিনি খেলছে, তাদের কি কোনো ভয় নেই? যে 56 ইঞ্চির ঘোষণা ছিল যে আমি থাকতে দেশের মানুষ নিরাপদ, আজ সেই 56 ইঞ্চির আমলে দেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকারে। তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে যে কেন দেশের শিক্ষা সংক্রান্ত মাফিয়া এবং দালালরা এত বেশিরভাগে সক্রিয় হয়ে উঠল? কেন ডাবল ইঞ্জিনের সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেই সমস্ত রাজ্যে এই মহা কেলেঙ্কারির ঘটনাগুলি ঘটছে? তবে কি 56 ইঞ্চির ভয় কাটিয়ে উঠেছে দেশের অপরাধ জগতের লোকজন? একের পর এক কেলেঙ্কারি আর একের পর এক পরীক্ষা বাতিল। প্রশ্ন হচ্ছে, কোথায় তাহলে সুরক্ষা কবচ? রেল দুর্ঘটনা দেখিয়েছে যে সুরক্ষা কবচের নামে এতদিন দেশের মানুষকে বোকা বানানো হয়েছে। এবার একের পর এক পরীক্ষা কেলেঙ্কারি প্রমাণ করেছে দেশে পরীক্ষা নিয়ে কোনো সুরক্ষা কবচ নেই। এখন তদন্ত হবে, কমিটি গঠন হবে, কেউ কেউ গ্রেফতার হবেন, জেল হবে, কিন্তু দেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর জীবনে যে একটা অন্ধকার দিন নামিয়ে আনা হয়েছে, তার দায় কে নেবে? কেন মন্ত্রীরা দায় স্বীকার করবেন না? কেন দেশের মুখ্যমন্ত্রী মানুষের কাছে ক্ষমা চাইবেন না? কেন দেশের স্বাস্থ্যমন্ত্রী মানুষের কাছে ক্ষমা চাইবেন না? যে 56 ইঞ্চি এতদিন দেশবাসীকে সুরক্ষা দেওয়ার কথা বলেছে, আজ কেন এত বড় বড় কেলেঙ্কারি দেশে? দেশের অপরাধ জগতের লোক কেন এত সাহস পেল? তবে কি 56 ইঞ্চির ভয় কমে গিয়েছে দেশে? সংসদ অধিবেশন, বহু ইস্যুতে ঘেরাও হবে সরকার। সোমবার 24 জুন শুরু হলো নতুন সংসদের প্রথম অধিবেশন। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ জোটের নবগঠিত সরকারের কাছে এবার প্রশাসন পরিচালনা করা নানাভাবে চ্যালেঞ্জিং হতে চলেছে। বিজেপি এবং এনডিএর চাইতেও অধিক কঠিন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। কেননা আগের দুইবারের মতো এইবারও তিনিই যেমন বিজেপির চেহারা, তেমনি জোটেরও, তাই তার দায়ভারও হবে সমধিক। স্বল্পকালীন হলেও এইবারের এই অধিবেশনটি মোদিজির জন্য কঠিন হতে চলেছে। তার কয়েকটি কারণ রয়েছে। এইবারের সংসদে মোদিজির শক্তি 2019-এর মতো তো নয়, এমনকি 2014-এর আশপাশেও নয়। এবার মোদী সরকার বিশেষ করে দুটি শক্তিশালী ঘটক দলের উপর নির্ভরশীল। অপরদিকে এই প্রথম তাকে মুখোমুখি হতে হবে অত্যন্ত শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিরোধী দলীয় ইন্ডিয়া জোটের সঙ্গে। একদিকে থাকবে বিরোধী দলীয় জোটের চাপ, অপরদিকে আপন মিত্র জোটের অভ্যন্তরীণ চাপ। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য বজায় রেখে প্রতিটি পদক্ষেপ গ্রহণ হতে হবে। সংসদের এই অধিবেশনে যে সরকারকে ভিন্ন ভিন্ন ইস্যুতে আক্রমণের মোকাবেলা করতে হবে, তার প্রমাণ পাওয়া গিয়েছে অধিবেশনের প্রথম দিনই। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যজোটের সদস্যরা সংবিধানের কপি লোকসভার ভেতরে এবং বাইরে প্রদর্শন করে একটা কথা বুঝিয়ে দিয়েছেন যে এবার তাদের প্রধান ইস্যু হবে সংবিধানের সুরক্ষা, যেমনটা তারা নির্বাচনী প্রচারের সময় দেশবাসীর সামনে তুলে ধরে জনমত আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ নতুন সরকারের কাজকর্ম প্রারম্ভ হবার আগেই আলোচনা সমালোচনার জন্য তৈরি থাকতে হচ্ছে। বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে মোদিজিও যে এক পা এগিয়ে থাকতে চান, তাও কিন্তু তিনি প্রমাণ করে দিতে চেয়েছেন অধিবেশন শুরু হবার প্রাক্কালে। সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার প্রারম্ভিক ভাষণে মোদিজি খুব টেকনিক্যালি তুলে ধরেছেন 25 জুন 1975-এর সেই কালো দিবসের কথা, যেদিন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন। মোদিজি ভালো করে জানেন যে এটি কংগ্রেস দলের জন্য অত্যন্ত সংবেদনশীল জায়গা। এই নরম জায়গায় টাচ করে মোদিজি এবারকার সংসদে বিরোধী দলের সহযোগিতা কামনা করেছেন। সেই সঙ্গে যোগ করলেন যে দেশের সামনে যেন এমন কালো দিন আর কখনো না আসে। অর্থাৎ ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সংবিধান সুরক্ষার জন্য তিনি অধিকতর সচেতন। অথচ একসময় তারই দলের কর্মী ও নির্বাচন প্রার্থীরা, সেই সঙ্গে কিছু আমলা সরাসরি বলে বেড়াচ্ছিলেন যে মোদিজির 400 পার এর স্লোগানের লক্ষ্যই হচ্ছে বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করা। মোদিজি সরাসরি না বললেও 400 পার স্লোগানের মাধ্যমে এই লক্ষ্যের দিকেই ইঙ্গিত করেছিলেন।
তাই এইবারের সংসদে সংবিধানের উপর সামান্য আঁচটুকু কাটতে যাবার আগে সরকারকে